পৃথা অপমান করলেও সে অপমান বিন্দু পরিমাণ গায়ে লাগলো না তুর্যের। বইয়ের অপমান গায়ে লাগলে বাচ্চা কাচ্চা আর পয়দা হওয়ার সুযোগ পাবে না। তুর্য ভেঙচি কাটল, ঠোঁট উল্টে দিয়ে বলল, এইটুকু ছোট সোফায় আমার এত বড় শরীরটা আটাচ্ছে না বউ। থামল তুর্য, পরপর নিজের পায়ের দিকে ইশারা করে বলল, পা দুটো বাইরে পড়ে আছে দেখো। পৃথা বিছানায় উঠে বসল, কপালে ভাঁজ ফেলে তাকালো তুর্যের পানে, ভারী কণ্ঠে বলল, তো আমি কি করব? গলা খাকারি দিলে তুর্য, আমতা আমতা করে বলল, আমাকে একটু বিছানায় নাও না। না। পৃথার কাট কাট কণ্ঠস্বর। তবে হাল ছাড়ল না তুর্য, মলিন কণ্ঠে বলল, সারাটা রাত কতটা পথ জার্নি করে এসেছি, শরীরটাও ক্লান্ত লাগছে ভীষণ। এখন যদি একটু ঠিকভাবে ঘুমাতেও না পারি, যাক কি আর করার, বউ যখন বিছানায় স্থান দিবে না বাধ্য হয়ে এখানেই থাকতে হবে। পৃথা এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। মায়া হলো মেয়েটার। যত যাই হোক না কেন এটা তুর্যের রুম, সেখানে তুর্য ঠিকভাবে ঘুমাতে পারবে না আর পৃথা আরামে ঘুমাবে, বিষয়টা মোটেই ভালো দেখায় না। যদিও পৃথার বেশ ইতস্তত লাগছে এভাবে এক বিছানায় তুর্যের সাথে ঘুমাতে, কিন্তু উপায় তো নেই। এখন বাইরে গিয়ে আলাদা থাকার কথাও বলা যাচ্ছে না। নতুন বসে লাজ লজ্জারও তো একটা ব্যাপার আছে। চাইলে কি শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বলা যায় আমি আলাদা ঘুমাবো? তারাও বা কী ভাববে? তাছাড়া তুর্য তার স্বামী, যতই মান অভিমান থাকুক না কেন সারা জীবন তো আর আলাদা থাকতে পারবে না, একসাথে একদিন না একদিন থাকতেই হবে। তা এখন হোক আর তখন। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল পৃথা, অতঃপর বলল, বিছানায় আসুন। তুর্যের ওষ্ঠ প্রসারিত করে হাসল। যাক, তার পরিকল্পনা কাজে দিয়েছে। বউ তাকে বিছানায় ডেকেছে, এর থেকে শান্তি আর আছে নাকি? তুর্য আনন্দে গদগদ হয়ে বিছানায় গেল। সাথে সাথে পৃথা একটা কোলবালিশ ফেলে দিল বিছানার মধ্য বরাবর। তুর্যের পানে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল, আপনি এই কোলবালিশের ওপাশে ঘুমাবেন আর আমি এপাশে। ভুলেও এই কোলবালিশ সরিয়ে এপাশে আসার চেষ্টা করবেন না। মনে করবেন এটা ভারত চীনের বর্ডার। তুর্যের মুখখানা চুপসে গেল। কত আশা নিয়ে সে বিছানায় এসেছিল, আর শেষে কি হলো? তাদের মধ্য বরাবর আগাছা হয়ে উদয় হলো এই কোলবালিশের। তুর্য হতাশ দৃষ্টিতে তাকালো পৃথার পানে, অসহায় কণ্ঠে বলল, এর নাম ভারত চীন বর্ডার না রেখে ভারত বাংলাদেশ বর্ডার রাখা যায় না বউ? ভারত বাংলাদেশ বর্ডার হলে মাঝে মধ্যে তাও 2-4 পয়সা ঘুষ দিয়েও বর্ডার পেরোনোর সম্ভাবনা থাকে, কিন্তু ভারত চীন বর্ডারে নো চান্স, সোজা গুলি করে খুলি উড়িয়ে দিবে। পৃথার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, কাট কাট কণ্ঠে বলল, গুলি করে আপনার খুলি উড়াতে পারবো কিনা জানি না, তবে এই কক্ষ থেকে ঠিক বেরিয়ে যেতে পারবো। এই কোলবালিশ ভেদ করে এদিকে আসার চেষ্টা করলে সোজা রুমের বাইরে চলে যাব বলে দিলাম। তুর্য চোখ মুখ কুচকালো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমি তো দেখছি ভারত চীনের বর্ডারের থেকেও ভয়ঙ্কর বউ। পৃথা গায়ে মাখল না তুর্যের কোনো কথা। এ বান্দা সর্বদাই এমন আজগবি সব কথা বলবে, এ আর নতুন কি? মেয়েটা আর সময় নষ্ট করলো না। তুর্যকে একটা ভেঙচি কেটে পাশ ফিরে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে বলল, আজে বাজে কথা রেখে ঘুমাতে দিন এখন। তুর্য আর কথা বাড়ালো না। বউয়ের পানে একবার অসহায় দৃষ্টি নিক্ষেপ করে শুয়ে পড়ল কোলবালিশের এপাশে। তবে ঘুমালো না তুর্য। বউকে পাশে রেখে কি আর তার মতো পুরুষের ঘুমানো সম্ভব নাকি? এতদিন পর বউকে পাশে পেয়ে শরীরে প্রেমের জোয়ার বইছে বেচারার। তুর্য বেশ কিছুক্ষণ সময় ঘুমের ভান করে মটকা মেরে পড়ে রইল বিছানায়। অতঃপর পৃথার আর কোনো সারা শব্দ না পেয়ে উঠে বসল। উকি দিয়ে দেখল পৃথা সত্যিই ঘুমিয়েছে কিনা। বাহ্যিক দৃষ্টিতেও মনে হচ্ছে মেয়েটা ঘুমিয়েছে। তবুও তুর্য নিজের হাত বাড়িয়ে পৃথার নাকের কাছে ধরল, ভালোভাবে পর্যবেক্ষণ করলো ঘুমিয়েছে কিনা। না, এবার তো মনে হচ্ছে সত্যিই ঘুমিয়েছে। তুর্য আস্তে ধীরে তার আর পৃথার মধ্যকার কোলবালিশটা সরিয়ে দিল। অতঃপর খুব সাবধানে শুয়ে পড়ল পৃথার গা ঘেঁষে। ইস, কি মিষ্টি একটা গন্ধ আসছে তার বউয়ের শরীর থেকে, অথচ এই মেয়েটা কিনা তাকে দূরে রাখতে চেয়েছিল। তুর্য আলতোভাবে পৃথার কোমরে হাত দিল, টেনে নিয়ে মিশিয়ে নিল নিজ বক্ষের সাথে। আলতোভাবে পৃথার কপালে চুমু খেয়ে বলল, ভারত চীনের বর্ডার কেন? চীনের মহাপ্রাচীর তুলে দিলেও তো আমাকে আমার বউয়ের থেকে আলাদা করা যাবে না। কথাটা বলে ওষ্ঠ প্রসারিত করে হাসল তুর্য। পৃথাকে লুকিয়ে নিল বুকের মধ্যখানে। অতঃপর চোখ বন্ধ করে বাড়ি জমালো ঘুমের দেশে। সময় গড়ালো কিছুটা। সকালের সূর্যটাও তার তেজ বাড়িয়ে দিয়েছে, প্রখরতা ছড়িয়ে দিয়েছে চারদিকে। চারপাশ থেকে আজানের সুমিষ্ট ধ্বনিও শোনা যাচ্ছে। হয়তো জোহরের আজান পড়েছে। সারা রাত জার্নি করে এসে ভোরের দিকেই তো ঘুমিয়েছিল পৃথা আর তুর্য, তাই বাড়ির কেউ আর ডাকেনি তাদের। তবে জোহরের আজানের ধ্বনি কর্ণে পৌঁছাতেই ঘুম ভাঙল তুর্যের। পিটপিট করে চোখ খুলতে চোখের সম্মুখে ভেসে উঠল পৃথার ঘুমন্ত মুখশ্রী। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। তুর্যের হৃদয়ে প্রশান্তি অনুভব করল। তার কতদিনের স্বপ্ন ছিল এভাবে বুকের ভিতরে বাচ্চা বউটাকে নিয়ে ঘুমাবে, আবার জেগে উঠেও দেখবে বউটার মুখশ্রী। আজ সে স্বপ্ন বুঝি পূরণ হলো।
তুর্য পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। ঘুমানোর দরুন নাক, গাল, চোখ কেমন ফুলে ফেপে উঠছে। তুর্যের লোভ লাগলো, ইচ্ছে হলো একটু ছুঁয়ে দিতে। ছেলেটা এ পর্যায়ে নিজের ইচ্ছেটাকে দমন করলো না। হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল বউয়ের নাক, গাল, ওষ্ঠ। তবে এতেও বুঝি তার তৃষ্ণা মিটল না। হৃদয়টা আরও কিছু চাইল। নিষিদ্ধ চাওয়ারা তরতরিয়ে জাগ্রত হলো। তুর্য একটু ঝুঁকলো পৃথার পানে। হাত বাড়িয়ে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দিল মেয়েটার নাক, কপাল এবং গালে। এরপর আবার সেই ওষ্ঠ। আগেরবার এই ওষ্ঠে চুমু খেতে গিয়ে ধরাটা খেয়েছিল। এবারও যদি ধরা খায় তবে আর রক্ষে নেই। বউ সোজা রুম ছেড়ে দিবে। তুর্য একবার ভাবলো চুমু খাবে না, কিন্তু মনটাকে কোনোভাবেই দমাতে পারল না সে। চুমু খাবে না করেও চট করে একটা চুমু খেলো পৃথার ওষ্ঠে। মেয়েটা কোনোভাবে টের যাতে না পায় তাই অতি দ্রুত সরে এলো। ঝুঁকি না নিয়ে কোলবালিশটা আবার রেখে দিল পৃথা আর তার মাঝখানে। অতঃপর মৃদু কণ্ঠে ডাকলো মেয়েটাকে, বউ, ও বউ। পৃথা নড়ে চড়ে উঠল একটু, তবে পুরোপুরি উঠল না। তুর্য আর ডাকলো না। মেয়েটা ঘুমাচ্ছে, আর একটু ঘুমাক। তুর্য বিছানা ছেড়ে উঠে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটা সবুজ রঙা পাঞ্জাবি জড়ালো তার শক্তপোক্ত ফর্সা শরীরে। অতঃপর টুপি মাথায় রওনা হলো মসজিদে। পিতার ঘুম ভাঙল তখন। ঘড়ির কাঁটায় প্রায় দুপুর 2টা বেজেছে। ঘুমের ঘরে চোখ বন্ধ করে রেখেই বিছানায় উঠে বসল সে। ফোলা ফোলা চোখ মুখে তাকালো পাশে। দেখলো কোলবালিশটা একদম যথাস্থানেই আছে, আর তুর্যও কক্ষে নেই। যাক, অন্তত ছেলেটার একটু তো সুবুদ্ধি হয়েছে, এই কোলবালিশটা পেরোনোর চেষ্টা করেনি। হাত তুলে আর মোড়া ভাঙল পৃথা। হঠাৎ কক্ষে টানানো দেয়াল ঘড়িটার পানে তাকাতে চক্ষু চড়ক গাছ তার। 2টা বেজে গেছে, এত সময় ঘুমিয়েছে সে। আর কেউ ডাকলোও না। পৃথা তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ল। নতুন বাড়ি, নতুন মানুষ, তার উপর নতুন বউ। সে যদি এভাবে ঘুমিয়ে থাকে তাহলে কিভাবে হয়? সবাই কি ভেবেছে কে জানি। পৃথা হন্তদন্ত হয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। একটু শান্ত মনে জোহরের নামাজটা আদায় করলো। অতঃপর শরীরে জড়ানো 3 পিসের ওড়নাটা মাথায় ভালোভাবে জড়িয়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। কিন্তু এ কি, বাড়ির সবাই কোথায়? পৃথার শরীরে জড়ানো ওড়নাটা আর একটু টেনে টুনে ঠিক করলো। তাকালো আশেপাশে। ভোরেও তো এ বাড়িতে ভরপুর মানুষ দেখলো, এখন কই সব? হঠাৎ পাশের কক্ষ থেকে টুংটাং আওয়াজ ভেসে এলো পৃথার কর্ণে। হয়তো ওখানেই কেউ আছে। আওয়াজগুলো অনুসরণ করে সে কক্ষের পানে গেল। মেয়েটা দেখা মিলল তাহমিনা বেগমের। সম্ভবত এটা ডাইনিং কক্ষ। টেবিলে খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কক্ষের চারদিকে। কক্ষে অন্য কার উপস্থিতি অনুভব করতেই তাহমিনা বেগম সেদিকে ফিরে তাকালেন। পৃথাকে দেখে একগাল হেসে বললেন, উঠে পড়েছিস? আয় বস, একসাথে খাবো আমরা। পৃথা এগিয়ে গিয়ে দাঁড়ালো টেবিলের পাশে। বসবে না কে বসবে না দ্বিধায় আছে। কেমন ইতস্তত লাগছে তার। আর তুর্যটাও বা কোথায়? ঘুম থেকে উঠে তো একটাবারের জন্য দেখা মিলল না তার। কোথাও কি বেরিয়েছে? তাহমিনা বেগমের কাছে জিজ্ঞেস করবে কি? না কি ভাবে আবার। পৃথার ভাবনার মধ্যে তাহমিনা বেগমের কণ্ঠস্বর ভেসে এলো। ভ্রু কুঁচকে তিনি বললেন, কি হলো? বস। পৃথা ইতস্তত করলো। চেয়ারে বসতে বসতে বলল, এই তো বসছি আন্টি। তাহমিনা বেগম চোখ গরম করে তাকালেন পৃথার পানে। শাসিয়ে বললেন, এই আন্টি কিরে? মা বলবি, মা। পৃথা তাকালো শাশুড়ির পানে। মানুষটা কত ভালো, এইটুকু সময় কেমন আপন করে নিয়েছেন। পৃথার এই মুহূর্তে সুফিয়া বেগমের কথা ভীষণভাবে মনে পড়ল। তার মা কেমন আছে? ঠিক আছে তো, নাকি কান্নাকাটি করছে তার জন্য? কাল থেকে একটা খোঁজ খবরও নেওয়া হয়নি। পৃথার চোখ জোড়া ছলছল করে উঠল। তবে তা তাহমিনা বেগমের নজরে আসার আগে লুকিয়ে ফেলল। তাহমিনা বেগম খাবারের প্লেট এগিয়ে দিলেন পৃথার সম্মুখে। প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বললেন, মা বলে ডাকবি তো? পৃথা দ্বিরুক্তি করল না, মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। তাহমিনা বেগম হাসলেন, তাড়া দিয়ে বললেন, খেয়ে নে তাড়াতাড়ি। সে কখন খেয়েছিস? পৃথা উসখুস করল। হৃদয়ে হানা দিল তুর্য খেয়েছে কিনা প্রশ্নটা। হাজার হলেও এটা তুর্যের বাড়ি, তার মারফতেই তো পৃথা এসেছে এখানে। তার খোঁজ খবর নেওয়াটা অবশ্যই পৃথার কর্তব্য, কিন্তু সরাসরি প্রশ্নটা করতেও কেমন ইতস্তত লাগছে। সে একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করলো, বাড়ির সবাই খেয়েছে? হ্যাঁ, সবাই খেয়ে নিয়েছে, শুধুমাত্র বাকি আছে তুই, আমি আর তোর গুণধর স্বামী। তুর্য খায়নি শুনে পৃথারও আর খেতে ইচ্ছে হলো না। তবে নিজের মনের কথাটা সাহস করে শাশুড়ির নিকট জানাতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও প্লেটে হাত রাখল সে। ঠিক তখনই পৃথার পেছন থেকে ভেসে এলো এক ভারী কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠেই বলল, আমাকে রেখে খেতে বসে গেছো? এত পাষাণ হতে পারলে তুমি বউ? তুর্যের কণ্ঠ কর্ণে পৌঁছাতে পিছন ঘুরে তাকালো পৃথা। অমনি যেন থমকে গেল মেয়েটা। হৃদস্পন্দন বেড়ে গেল দ্রুত। তুর্য পাঞ্জাবি পরেছে আজ, আবার মাথায় টুপি। এই মুহূর্তে পৃথার চোখে এই পুরুষকে পৃথিবীর সবচেয়ে স্নিগ্ধ লাগছে। যদিও এর আগে একবার পাঞ্জাবি পরা অবস্থায় তুর্যকে দেখেছে পৃথা, কিন্তু এত খেয়াল করেনি। তখন তো শাড়ি আর পাঞ্জাবি ছেঁড়ার তালে ছিল দুজনেই। তাছাড়া তখন মাথায় টুপিও ছিল না।
পৃথার ভাবনার মধ্যেই তুর্য মাথার টুপিটা খুলে পকেটে ঢুকালো। একটু এগিয়ে এসে ধপ করে বসে পড়লো পৃথার পাশের চেয়ারটায়। একটু ঝুঁকে বলল, আমাকে কি একটু বেশি সুন্দর লাগছে বউ? পৃথা থতমত খেয়ে গেল তুর্যের প্রশ্নে। তৎক্ষণাৎ মাথা নুয়ে দৃষ্টি নিবদ্ধ করলো খাবারের থালায়। তুর্য আর একটু গা ঘেঁষে বসলো পৃথার পানে। মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, মুরগির বাচ্চার জামাই হাঁসের বাচ্চার সুন্দর তো হওয়ারই কথা, তাই না বউ? পৃথা আরো চোখে তাকালো তুর্যের পানে, বিড়বিড়িয়ে বলল, হাঁসের বাচ্চা না ছাই, আপনি আস্ত একটা ব্রিটিশের বাচ্চা। পৃথা কথাগুলো বিড়বিড়িয়ে বললেও তুর্যের শুনে নিতে কষ্ট হলো না তেমন। কাছাকাছি বসেছিল দুজন। তুর্য সাথে সাথে পৃথার বলা বাক্যের বিরোধিতা করল। কণ্ঠ খাদে রেখেই বলল, তুমি ভুল বললে বউ, আমি মোটেও ব্রিটিশের বাচ্চা নই, আমি আস্ত একটা ঘসিটি বেগমের বাচ্চা। কথাটা শেষ হতে না হতে তাহমিনা বেগম খাবার দিলেন তুর্যকে। কপট রাগ দেখিয়ে বললেন, নামাজে গিয়েছিলি সেই কখন? এখন ফেরার সময় হলো তোর? বাড়ির সবার খাওয়া দাওয়া সেই কখন শেষ? মায়ের কথা শুনে সোজা হয়ে বসলো তুর্য। স্বাভাবিক কণ্ঠে বলল, মসজিদে পুরনো কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই আস্তে আস্তে একটু দেরি হয়েছে। তাহমিনা বেগম তাকালেন ছেলের পানে। কণ্ঠে বিরক্তি নিয়ে বললেন, তোর বন্ধু বান্ধব মানেই তো সব গুন্ডা মাস্তান, ওগুলোর সাথে আবার এত কথা কিসের? তুর্যের মুখশ্রী থমথমে হলো। মায়ের পানে সরু দৃষ্টি নিক্ষেপ করে সে বলল, ওরা মোটেও গুন্ডা মাস্তান নয় মা, ওদের মতো ভালো ছেলে তুমি এ তল্লাটে আর একটাও পাবে না। তাহমিনা বেগম মুখ বাঁকালেন, তার ছেলে সুরে বললেন, একদম তোর মতো ভালো? হারে হারে সব বজ্জাতগিরি। মায়ের কথার প্রেক্ষিতে তুর্য মুখ বাঁকালো। ভাবলেশীন ভাবে বলল, ঘসিটি বেগমের ছেলে হয়ে যদি হারে হারে বজ্জাতগিরি না থাকে তবে তোমার নামই তো ডুববে মা। তাহমিনা বেগম ফুঁসে উঠলেন। দুই হাত দিয়ে টেবিলে থাপড় মেরে উঠে দাঁড়ালেন তিনি। তাহমিনা বেগমের হাতের আঘাতে কেঁপে উঠল টেবিলটা। পৃথা হকচকিয়ে উঠল মুহূর্তেই। এতক্ষণ চুপচাপ মা ছেলের ঝগড়া দেখছিল সে, চেয়েও দুজনের মধ্যেও বলতে পারছিল না কিছু। এইটুকু সময়ে এই মা ছেলেকে সে যতটুকু সময় দেখেছে ততটুকু সময় দেখেছে শুধু ঝগড়া করতে। তবে এখন মনে হচ্ছে এদের থামানো প্রয়োজন, নয়তো ঝগড়া বেশি দূর গড়িয়ে যেতে পারে। এখানে আর কেউ নেও যে সে এই মা ছেলের ঝগড়া থামাবে। পৃথা নিজের সাথে নিজে যুদ্ধ করে মুখ খুলল শেষে। আমতা আমতা করে করে বলল, বাকিটুকু আর বলল না। একটু আগেই তো তাহমিনা বেগম তাকে মা ডাকতে বলেছিল, এখন যদি আবার আন্টি ডাক শুনে আবার রেগে যায়। এমনি ভীষণ রেগে আছে মহিলা। যদিও হঠাৎ একজন প্রায় অপরিচিত নারীকে মা বলতে ইতস্তত লাগছে পৃথার, তবুও উপায় নেই। এই মা ছেলেকে থামাতে হলে নিজের ভিতরে ইতস্তত বোধকে গলা টিপে মারতে হবে। পৃথা এলোমেলো দৃষ্টি ফিরল, ঢোক গিলে বলল, মা আপনি উত্তেজিত হবেন না, আপনার ছেলে তো একটু এমনই, তা তো অবশ্যই আপনি জানেন। তাহমিনা বেগম তাকালেন পৃথার পানে। ক্রোধ চেপে হঠাৎ হাসলেন তিনি। দ্রুত চেয়ারে বসে বললেন, তুই আমাকে মা বলে ডেকেছিস? কি যে শান্তি লাগছে আমার। কথাটা বলে একটু দম ফেললেন তিনি। ঘাড় ঘুরিয়ে আবারও তুর্যের পানে তাকালেন তিনি। শক্ত কণ্ঠে বললেন, আজ শুধু ওর মুখে মা ডাকটার জন্য বেঁচে গেলি তুই, নয়তো এক চরে তোর দাঁত ফেলে দিতাম আমি। তুর্য ছোট ছোট চোখ করে তাকালো মায়ের পানে। চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলে বলল, কিন্তু আমি তো তোমাকে উঠতে বসতে ঘুমাতে এমনকি ছোটবেলায় ওয়াশরুমে গিয়েও মা মা বলে ডাকতাম। কই কখনো তো আমাকে এইটুকু বালি পরিমাণ ছাড় দিলে না। তাহমিনা বেগম মুখ বাঁকালেন। তুর্যের কথার প্রেক্ষিতে উত্তর দিলেন না কোনো। উল্টো তরকারির বাটি থেকে মুরগির একটা রান তুলে দিলেন পৃথার প্লেটে। আলো চোখে তুর্যের পানে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি খেয়ে নে মা, আশেপাশে তো আর চিল শকুনের অভাব নেই কোনো। দেখা গেল কখন আবার তোর প্লেটের দিকে নজর দিয়ে দিল। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে। তার মা যে চিল শকুন বলতে তাকেই বুঝিয়েছে তা সে বেশ বুঝতে পেরেছে। তবে প্রত্যুত্তরে বলল না কিছুই। শাশুড়ি বৌমা জোট বেঁধেছে বাঁধুক, সেও তার শ্বশুরকে নিয়ে জোট বাঁধবে, তারপর সবাইকে হেনস্থা করবে। কিন্তু কথা হলো, তার ওই রাজাকার শ্বশুর তার সাথে জোট বাঁধতে রাজি হবে তো? ভারী চিন্তার বিষয়। তুর্য গভীর চিন্তায় নিমগ্ন হয়ে নিজের খাবার প্লেটে হাত দিল। রাজাকার শ্বশুরকে বাগে আনার পরিকল্পনা করতে করতে খেতে শুরু করলো। দুপুর গড়িয়ে সময়টা এখন প্রায় বিকালের পথে। সূর্যটাও এখন তার তেজ কমিয়ে দিতে শুরু করেছে অল্প অল্প করে। বাড়ির সব মানুষও দুপুরের বিশ্রাম শেষ করে উঠতে শুরু করেছে। এর মধ্যে আরও হঠাৎ কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো তুর্যদের বাড়িতে। তবে সদর দরজা দিয়ে ঢুকতে গিয়ে বাঁধল বিপত্তি। তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে দরজার সাথে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ল সে মেঝেতে। ধপাস করে একটা আওয়াজ হলো সাথে সাথে। বসার কক্ষে খুব বেশি জনমানবের সমাগম না হলেও ইরা, তারেক আর তুর্য ছোট চাচি সাথী বেগম ছিলেন। হঠাৎ করে কারও পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে সেদিকে ফিরে তাকালো তারা। আরুষকে মেঝেতে উপর হয়ে শুয়ে থাকতে দেখে চোখ বড় বড় হলো তিনজনেরই। বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছে। দ্রুত তারা ছুটে গেল বেচারা আরুষের পানে। ইরা ব্যস্ত হয়ে শুধালো, আরে আরুষ ভাই, আপনি পড়ে কিভাবে গেলেন?
পরপর সাথী বেগমও মুখ খুলেন, ব্যস্ত হয়ে বললেন, বেশি ব্যথা পেয়েছো? কোথাও ব্যথা পেয়েছো? দেখি দেখি। আরুষ অপ্রস্তুত হলো, সাথে লজ্জাও পেল ভীষণ। ইস, কি এক বিদঘুটে ঘটনা ঘটে গেল তার সাথে। পড়লো তো পড়লো, এদের তিনজনের সামনে এসে পড়তে হলো। এত বড় শক্তপোক্ত একজন জোয়ান ছেলে হয়ে কিনা জনসম্মুখে এভাবে আছাড় খেলো। মান ইজ্জত আর রইল না বোধ হয়। এতদিন তো শুধু তুর্যের নিকটে তার কোনো মান ইজ্জত ছিল না, এখন তুর্যের বাড়ির লোকের সম্মুখেও। না না, এভাবে নিজের মান ইজ্জত হারাতে দেওয়া যায় না। আরুষ জোরপূর্বক হাসল, নিজের মান ইজ্জতটা এবারে ন্যায় বাঁচাতে বলল, আমি পড়িনি তো, একটু ব্যায়াম করছিলাম আর কি। কথাটা শেষ করেই তড়িঘড়ি করে মেঝেতে পুশ-আপ দেওয়া শুরু করলো আরুষ। মুখে মুখে আবার গুনল, 1 2 3। আরুষের এমন কাণ্ডে হতবাক হয়ে পড়ল সাথী বেগম, ইরা এবং তারেক তিনজনেই। তারা স্পষ্ট শুনেছে পড়ে যাওয়ার শব্দ। তবে কি ভুল শুনেছে তারা? তারেক হতবাক কণ্ঠেই শুধালো, বাড়িতে এত জায়গা থাকতে আমাদের দরজার সম্মুখেই আপনার পুশ-আপ দিতে ইচ্ছে হলো আরুষ ভাই? আরুষ পুশ-আপ দেওয়া বন্ধ করলো, ভ্যাবলার মতো হেসে বলল, তোমাদের দরজাটা ভারী সুন্দর, দেখলে ইচ্ছে করে 2-4টা পুশ-আপ দিই, তাই পুশ-আপ দিচ্ছিলাম আর কি। কথাটা বলে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো আরুষ। সাথে সাথেই ব্যথায় কোকিয়ে উঠল সে। কোমরে বেশ ভালোই ব্যথা পেয়েছে, তবে বুঝতে দিল না উপস্থিত কাউকে। কোনো রকমে কোমরটা চেপে বলল, তুর্য স্যারের সাথে জরুরি কাজ আছে, ওনার কাছে যাই আমি, ঠিক আছে? কথাটা বলেই তড়িঘড়ি করে পা বাড়ালো বাড়ির ভেতরের দিকে। কোনো মতে নিজের ইজ্জত নিয়ে এদের সম্মুখ থেকে কেটে পড়ল আর কি। তুর্য আর পৃথা নিজেদের কক্ষেই ছিল, খেয়ে দিয়ে একটু শুয়েছিল আবার। আর তাদের মাঝখানে তো সেই ভারত চীনের বর্ডার হিসেবে কোলবালিশ আছে। সূর্য এপাশ ওপাশ করলো কয়েকবার, অতপর মাথা তুলে উকি দিল পৃথার পানে। মেয়েটা শুয়ে আছে অন্যদিকে মুখ করে, চুলগুলো খুলে ছড়িয়ে রেখেছে বালিশের উপরে। তুর্য কিঞ্চিত সময় নিয়ে চেয়ে রইল সে খোলা চুলের পানে, অতপর কিছু একটা ভেবে উঠে বসলো বিছানায়। খুব সাবধানে পৃথার কিছু চুল এনে পেঁচিয়ে নিল নিজের টি শার্টের বোতামের সাথে। সচরাচর টি শার্টের বোতাম দেখা না গেলেও খুব ভাগ্য করে তুর্যের এই টি শার্টের গলার নিকট নকশা হিসেবে 2টো বোতাম ছিল। সেই বোতামের সাথে বুদ্ধি করে ছেলেটা আটকে নিল বউয়ের চুল। পোড়া কপাল বেচারার, ওই নাটক সিনেমার মতো নিচ থেকে তো আর আটকাবে না, তাই জোর করে আটকাতে হচ্ছে এখন। তবুও বউয়ের কাছাকাছি যাওয়া তার চাই। একটু কাছাকাছি না গেলে, দুজনের মধ্যে 2-4টা বাক্য বিনিময় না হলে তাদের সম্পর্কটা সহজ কিভাবে হবে? একে অপরের জন্য ভালো লাগা ভালোবাসার সৃষ্টি কিভাবে হবে? তাই ভাগ্য সহায় না হলেও তুর্য নিজের সহায় নিজে হচ্ছে। বেশ কিছুটা সময় নিয়ে তুর্য নিজের টি শার্টের বোতামের সাথে পৃথার চুল আটকালো। অতঃপর পৃথার পানে একবার তাকিয়ে বিছানা থেকে উঠে যেতে উদ্যত হলো। সাথে সাথে ওপাশ থেকে পৃথার কণ্ঠস্বর ভেসে এলো। মেয়েটার কণ্ঠে মূলক ব্যথাতুর ধ্বনি তুলে তাড়াহুড়ো করে বিছানায় উঠে বসলো। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল তৎক্ষণাৎ। সে তো আগে থেকেই জানতো এমন কিছুই হবে, এমন কিছু হওয়ার জন্যই তো উঠে দাঁড়িয়েছে সে। তবু অবুজের মতো ভান ধরে তাকালো পৃথার পানে, অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে বউ? পৃথা নিজের চুল অনুসরণ করে তাকালো, অতঃপর বলল, আপনার টি শার্টে আমার চুল আটকেছে। তুর্য তাকালো সে চুলের পানে। দ্রুততার সাথে বিছানায় বসলো সে। পৃথার চুলে হাত দিয়ে বলল, ইস, কিভাবে আটকালো? ব্যথা পেয়েছো নিশ্চয়ই, দাঁড়াও আমি এক্ষুনি খুলে দিচ্ছি। কথাটা বলে নিজের উদ্যোগে টি শার্ট থেকে পৃথার চুল ছাড়াতে ব্যস্ত হলো তুর্য। পৃথাও আর কিছু বলল না। সে চুল খোলা রেখেছিল বলেই তুর্যের টি শার্টের বোতামে আটকেছে, এতে তো আর তুর্যের কোনো দোষ নেই। ছেলেটা আরও চুল ছাড়ানোর জন্য কতটা ব্যস্ত হয়ে পড়েছে। আর তুর্য সে চুল ছাড়ানোর বাহানা দিয়ে একটু একটু করে এগোতে শুরু করেছিল বউর পানে। কিন্তু শেষে কি না গিয়ে বাধাপ্রাপ্ত হলো ওই ভারত চীনের বর্ডার নামক কোলবালিশের নিকটে। তুর্যের মেজাজ গরম হলো। শুধুমাত্র এই ভয়ঙ্কর বর্ডারটার জন্য সে যেতে পারছে না বউর নিকট। তুর্য ইচ্ছে করে পৃথার চুল ধরে বেশ জোরে সোরে টান দিল। পৃথাও সাথে সাথে আহা করে ব্যথাতুর ধ্বনি তুলল। তুর্য আবার অস্থির হওয়ার ভান ধরল, উৎকণ্ঠা নিয়ে বলল, সরি, আবার ব্যথা পেলে? থামল তুর্য। কোলবালিশটার পানে তাকিয়ে বলল, এই কোলবালিশটার জন্য আমাদের দূরত্ব একটু বেশি হয়ে যাচ্ছে, তাই আমি চুল ছাড়াতে গেলেই তুমি চুলে ব্যথা পাচ্ছ। যদি অনুমতি দাও এটাকে সরিয়ে দেই। পৃথা তাকালো কোলবালিশের পানে। আসলে কোলবালিশটার কারণে তাতে দূরত্ব বেশি হয়ে যাচ্ছে, তাই হয়তো ব্যথা পাচ্ছে। পৃথা সরল মনে বলল, আচ্ছা। তুর্যের বুকটা ফুলে উঠল। অবশেষে সে এই ভারত চীনের বর্ডারটা সরাতে পারবে। তুর্য কটমট করে তাকালো কোলবালিশটার পানে। চরম ক্রোধ নিয়ে আগাছার মতো ছুঁড়ে মারল মেঝেতে। অতঃপর কোলবালিশটার পানে তাকিয়ে মনে মনে বলল, ব্যাটা বদমাইশ, আমার আর আমার বউর মাঝখানে এসেছিলি। দেখ, এখন আমরা আমে দুধে মিলে গেছি আর তুই আটি হয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছিস। তুর্য আরেকটু এগিয়ে গেল পৃথার পানে। মেয়েটার গা ঘেঁষে বসলো। চুল ছাড়ানোর বাহানা দিয়ে নিজের হাত দ্বারা একটু স্পর্শ করলো বউয়ের এক হস্ত। পৃথা শিউরে উঠল। তৎক্ষণাৎ তুর্য থেকে একটু দূরে সরে গেল। মুখ খুলে কিছু বলার আগে তুর্য থামিয়ে দিল তাকে।
তড়িঘড়ি করে বলল, সরি, একটু তাড়াহুড়ো করে তোমার চুল ছাড়াতে গিয়ে হাতে হাত লেগে গেছে। পৃথাও আর বিষয়টা নিয়ে ভাবল না ততটা। তার স্বামী যে সত্যিই মাথার ভিতরে সব ব্রিটিশ বুদ্ধি নিয়ে ঘোরাফেরা করছে বুঝল না ছোট মেয়েটা। তুর্য আর একটু এগুলো পৃথার পানে। মেয়েটা প্রথম স্পর্শে যতটুকু সরে গিয়েছিল ততটুকু দূরত্ব কমালো। পৃথার ওপাশে আর জায়গা নেই। এরপর আর সরতে গেলে খাট থেকে সোজা নিচে পড়ে যাবে মেয়েটা। তুর্য উকি দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলো বিষয়টা, অতঃপর পরিকল্পনা করলো এবার হুট করে বউয়ের নরম গালে হাত রাখবে। তারপর বউ সিঁড়ি উঠে দূরে সরে যেতে নিলেই খাট থেকে পড়ে যাবে। তৎক্ষণাৎ তুর্য নিজের হাত বাড়িয়ে কোমর চেপে ধরবে পৃথার। একটু অনুভূতি নিয়ে রোমান্টিক কায়দায় নিজের দিকে টেনে নিবে বউয়ের ছোটোখাটো দেহখানা। বুকের সাথে মিশিয়ে ওই নাটক সিনেমার মতো একে অপরের দিকে তাকিয়ে থাকবে বেশ সময় নিয়ে। আহা, কি রোমান্টিক দৃশ্য! নিজের করা পরিকল্পনাকে নিজেই বাহাবা জানালো তুর্য। এত সুন্দর বুদ্ধি যে তার মাথায় আছে, বউ না আসলে তো জানতেই পারত না। তুর্যের এখন খুব করে মনে হচ্ছে সে এখানে কি করছে। তার তো বাংলাদেশের একজন বুদ্ধিজীবী হওয়ার কথা ছিল। তার নিজেরই ভুল। এতদিন বিদেশে গিয়ে না পড়ে থেকে বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসেবে ঢুকে পড়লেই আজ নাম যশ খ্যাতি, এমনকি বউটাও তার থাকতো। ইস, কি ভুলটাই না সে করে ফেলেছে। মনে মনে কতক্ষণ তুর্য নিজের করা ভুলের জন্য আফসোস করলো। অতঃপর পরিকল্পনা অনুযায়ী সুকৌশলে নিজের এক হাত চুলের উপরে রেখে বাড়িয়ে দিল পৃথার পানে। কিঞ্চিত সময়ের মধ্যে পৃথার গালও ছুঁয়ে দিল তার শক্তপোক্ত পুরুষালী হাত দ্বারা। সত্যি হঠাৎ তুর্যের এমন স্পর্শ পেয়ে কেঁপে উঠল পৃথা। পিছনের অবস্থা যাচাই বাছাই না করেই দ্রুততার সাথে নিজেকে সরিয়ে নিতে চাইল পিছনের দিকে। তুর্যের পরিকল্পনা মাফিক মেয়েটা পড়ে যেতে ও নিল খাট থেকে। তুর্য ভীষণ আবেগ নিয়ে নিজের এক হাত বাড়িয়ে দিয়ে ধরতে চাইল বউয়ের নরম কোমরখানা, কিন্তু ধরতে আর পারল না। ঠিক তখনই তাদের বন্ধ দরজায় টোকা পড়ল। না চাইতেও তুর্যের কান সেদিকে চলে গেল, আর এইটুকুতেই ঘটে গেল মহাবিপত্তি। পৃথা ধপাস করে পড়ল ইট কংক্রিটে গড়া পাকা মেঝেতে। চিত হয়ে পড়তে মাথা আঘাত পেল মেয়েটা। সাথে সাথে তুর্যের টি শার্টের বোতামে পেঁচিয়ে থাকা চুলগুলো ছিঁড়ে গেল চড়চড় ধ্বনি তুলে। পৃথা তীব্র রেগে চেঁচিয়ে উঠল, ও মাগো! তুর্য আহামক বনে গেল আকস্মিক ঘটে যাওয়া ঘটনায়। বোকা বোকা চোখে তাকালো পৃথার পানি। মেয়েটা এখনও চিত হয়ে পড়ে আছে মেঝেতে, মাথা চেপে ব্যথায় কাতরাচ্ছে। তুর্য অস্থির হলো। নিজের ভাবনা চিন্তা বাদ দিয়ে নেমে পড়ল বিছানা থেকে। তড়িঘড়ি করে পৃথাকে ধরে বসালো। ব্যাকুল কণ্ঠে বলল, ব্যথা পেয়েছো? কোথায় ব্যথা পেয়েছো? নিশ্চয়ই মাথায়। পৃথা কোনো জবাব দিল না। লজ্জায় মরিমরি অবস্থা তার। ইস, কীভাবে বিছানা থেকে চিত হয়ে পড়ে গেল মেঝেতে। ছেলেটা নিশ্চয়ই মনে মনে হেসেছে পৃথার উপর। ভেবেছে মেয়েটা বোকা ন্যাকা, নয়তো পেছনে জায়গা না দেখেও সরতে কেন গেল। তুর্য পৃথা জবাবের অপেক্ষা করল না। নিজ উদ্যোগে দেখতে শুরু করলো মেয়েটার মাথাখানা। কিঞ্চিত সময় নিয়ে বউর চুলের ভাঁজগুলো দেখতে দেখতে ফুঁসে উঠল তুর্য। কোন বজ্জাত এসে দরজা টোকা দিল? না দিল তার পরিকল্পনা সার্থক হতে, আর বউটাকেও ব্যথা দিল। তুর্য ক্রোধে ফোঁসফোঁস করতে করতে এগিয়ে গেল দরজার পানে। শক্ত হাতে দরজাটা খুলতেই দেখা মিলল আরুষের। বেচারা দরজার বাইরে কোমর চেপে দাঁড়িয়ে রয়েছে। আরুষকে দেখে তুর্যের ক্রোধ বাড়ল আরও। দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি এমনি এমনি মির্জাফরের বংশধর বলি বেয়াদব? কেবল একটু বউর কাছাকাছি গিয়েছিলাম, যেতে দিলি না আমাকে। টেনে হিস্ট্রে বউর থেকে দূরে সরালি, সাথে সাথে বউটাকেও একটা আছাড় মারলি। আরুষ ভেবাচাকা খেয়ে গেল তুর্যের কথায়। সে আবার কি করলো? প্রথমত, এই বিকেলের সময়ে যে তুর্য নামক প্রাণী তার বউর কাছে যাওয়ার চেষ্টা করছে এটা পৃথিবীর কে বুঝবে? দ্বিতীয়ত, সে কখন পৃথাকে আছাড় মারল? সে তো দরজার সম্মুখে দাঁড়ানো, ভিতরে গেলেই না তুর্যের বউকে আছাড় মারবে। আরুষ তাকালো তুর্যের পানে, বোকা বোকা কণ্ঠে বলল, আমি কখন ম্যামকে আছাড় মারলাম স্যার? তুর্য বিরক্তি নিয়ে তাকালো আরুষের পানে, তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুই শুধু আমার বউকে আছাড় মারিস নি, হামক সাথে আমার আবেগটাকেও আছাড় মেরে আহত করে দিয়েছিস। আর একটু হলে বউটাকে বুকে নিতাম, নিতে দিলি না। থামলো তুর্য, আবার বলল, তোর কলিজা আমি ভাজা ভাজা করবো বেয়াদব। তোর সাথে আমি এক জঙ্গি নারীর বিয়ে দেব। এরপর তোর বউসহ তোর পেটে বোমা বেঁধে ছাদে ঝুলিয়ে রাখবো। বরাবরের মতোই তুর্যের কথার কোনো তাল ঠিক পেল না আরুষ। শুধুমাত্র মস্তিষ্কে হানা দিল দুটো কথা। প্রথমত, জঙ্গি নারীর সাথে বিয়ে, আর দ্বিতীয়ত বউসহ পেটে বোমা বেঁধে ছাদে ঝুলিয়ে রাখার বিষয়টা। এই তুর্য নামক ভয়ানক প্রাণীর দ্বারা সব সম্ভব। পেটে বোমা বেঁধে রাখা কেন, বোমা পেট কেটে ভিতরেও ঢুকিয়ে দিতে পারবেই। আরুষের মুখশ্রী চুপসে গেল, কাঁদো কাঁদো হয়ে বলল, স্যার, আমি আর কখনো আপনার আবেগ ধরে আছাড় মারব না, তবুও আমাকে ওই জঙ্গি ফঙ্গির সাথে বিয়ে দিবেন না, ওরা খুব ভয়ানক হয়। তুর্য এবার একটু দমল, তবে ভারী কণ্ঠে বলল, তা আমি পরে দেখে নেব, তবে আমার বউর থেকে আলাদা করার জন্য তোকে যে আমি ছাড় দেব না সে বিষয়ে নিশ্চিত থাক। যাই হোক, এই অসময়ে এসে আমার আবেগ সহ বউটাকে আস্তে আস্তে কেন মারলি সেটা বল। আরুষ একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল।
যাক, তুর্য একটু তো স্বাভাবিক পর্যায়ে এসেছে, নয়তো ভেবেছিল আজ এই মুহূর্তে না এই লোক ওকে মাটির মধ্যে গেড়ে টেড়ে দেয়। আরুষ একটু কেশে গলা পরিষ্কার করলো, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, স্যার, শাহিন মির্জার লোকেরা ঝামেলা করছে আবার। আমরা রাজশাহী থেকে ঢাকায় ফিরেছি শুনে আবার ঢাকায় চলে এসেছি। তুর্য মুখ বাঁকালো, কটমট করে বলল, তা তো আসবি। ও বেটা শাহিন মির্জা তো আগেই নিজের বউকে মেরেছে, এখন নিজের বউয়ের কাছে যেতে পারছে না, বউয়ের থেকে আদর সোহাগ কিচ্ছু পাচ্ছে না, তাই আমাকেও পেতে দিতে চাইছে না। থামল তুর্য, হতাশ কণ্ঠে বলল, সবই হিংসে আরুষ, সবই হিংসে। আরুষ মনে মনে বিরক্ত হলো ভীষণ। এমন এক জটিল বিষয় নিয়ে তুর্যের এত হেয়ালে আসছে কোথা থেকে? লোকটা কি জানে না সে আগুন নিয়ে খেলছে? একটু পান থেকে চুন খসলেই বিপদ। নিজের মনের বিরক্তি মনে চেপে আরুষ বলল, কিন্তু আমরা এখন কি করব স্যার? তুর্য তেমন ভাবল না বিষয়টা নেই, গা ছাড়া ভাব নিয়ে বলল, সবগুলোকে তুলে আমার আস্তানে বেঁধে রাখ, আমি রাতে বউকে ঘুম পাড়িয়ে রেখে চলে আসব। আরুষ মনে মনে ভেঙচি কাটল তুর্যের কথায়, বিড়বিড়িয়ে বলল, বউ দেয় না পাত্তা তাকে, আবার ঘুম পাড়িয়ে আসবে। তুর্য ঠিক শুনল না আরুষের নিচু কণ্ঠে বলা কথাগুলো, তাই আবার সে জিজ্ঞেস করলো, কিছু বললি তুই? আরুষ থতমত খেয়ে গেল, আমতা আমতা করে বলল, কই কিছু না তো, এখন আসছি আমি। কথাটা বলি তো ঋতবেগে প্রস্থান করলো আরুষ। সে কি বলেছে একবার যদি কোনোভাবে এই লোক শুনে ফেলে, তাহলে কিসের জঙ্গি বউ আর কিসের বোমা হামলা, এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। তার থেকে যান নিয়ে পালানো শ্রেয়। রাত গভীর, চারদিকটা নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। বাইরে শুধু শোনা যাচ্ছে নিশাচার প্রাণীদের হাঁক ডাক। তুর্য কেবলই বাড়ি ফিরেছে নিজের কাজ শেষে। বউকে ঘুম পাড়িয়ে রেখে কাজে যাওয়ার কথা থাকলেও যেতে হয়েছিল তাকে তাড়াতাড়ি। ওদিকে একটু বেশি গোলমাল বেঁধে গিয়েছিল। আরুষটা শাহিন মির্জার লোকদের তুলতে গিয়ে মারামারিতে আবদ্ধ হয়েছিল। সে মারামারি থামাতেই আবার তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হয়েছিল তাকে। তুর্য নিজের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে ঢুকলো বাড়িতে। চারদিকে তাকিয়ে দেখলো পুরো বাড়ি নীরবতায় ছেয়ে রয়েছে। বাড়ির কোনো ঘরেও আলো জ্বলছে না তেমন, শুধুমাত্র বসার কক্ষে টিমে ডিম লাইটের অস্তিত্ব রয়েছে। হয়তো ইতোমধ্যে ঘুমিয়ে পড়েছে সবাই। তাহলে পৃথাও কি ঘুমিয়ে পড়েছে? হয়তো ঘুমিয়েছে। রাত প্রায় 2টা। এতক্ষণ তো জেগে থাকার কথা নয়। ভাবতে ভাবতে নিজেদের কক্ষের দরজা খুলে ভিতরে ঢুকলো তুর্য। বিছানার পানে তাকিয়ে দেখলো পৃথা গুটিসুটি মেরে ঘুমিয়ে রয়েছে। তুর্য ওষ্ঠ প্রসারিত করে হাসল। ধীরে পায়ে এগিয়ে গিয়ে বসল পৃথার পাশে। হাত তুলে আলতোভাবে ছুঁয়ে দিল বউয়ের গাল। অতপর একটু ঝুঁকে মেয়েটার ললাটে চুম্বন করে আবার উঠে দাঁড়ালো। পাশ ফিরে ওয়াশরুমের দিকে যেতে গিয়েই চোখ পড়ল বিছানার পাশে টেবিলে রাখা ঢাকা দেওয়া খাবারের উপরে। তুর্য এগিয়ে গেল সেদিকে। খাবারের উপর থেকে ঢাকনাটা তুললো, দেখলো 2টো প্লেটে খাবার রাখা পরিপাটিভাবে। এর মানে পৃথা খায়নি রাতে? তুর্য তৎক্ষণাৎ কিছু বলল না। সাথে সাথে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বসলো বিছানায়। আতুরে কণ্ঠে পৃথাকে ডাকলো, বউ, ও বউ। পৃথার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। মেয়েটা গভীর ঘুমে নিমজ্জিত, ভারী নিঃশ্বাস পড়ছে তার। এই পর্যায়ে তুর্য একটু গলাস্বর বাড়ালো, জোরে ডেকে বলল, ওঠো, তাড়াতাড়ি খেয়ে নিবে। পৃথা নড়েচড়ে উঠল একটু। ঘুমের মধ্যেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। ঘুম ঘুম কণ্ঠে বলল, খাবো না আমি, আপনি খেয়ে নিন। তুর্যের হৃদয় কম্পিত হলো মেয়েটার কণ্ঠস্বরে। এই ঘুম ঝাড়ানো কণ্ঠ নাকি নেশার বান? হৃদস্পন্দন বাড়ল তুর্যের, তবুও নিজেকে সামলে নিল সে। আলতোভাবে পৃথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তোমার, ওঠো তাড়াতাড়ি। পৃথা উঠল না। একটু নড়েচড়ে উঠে পাশ ফিরে আবারও ঘুমিয়ে পড়ল। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। টেবিল থেকে প্লেট হাতে নিয়ে ভাত মাখাতে মাখাতে ডাকল পৃথাকে। কিঞ্চিত শক্ত কণ্ঠে বলল, তুমি উঠবে নাকি আমি জোর করে উঠিয়ে বসিয়ে দেব? পৃথা বিরক্তিতে চোখ মুখ কুচকালো আবার। ঘুমের ঘোরে উঠে বসল বিছানায়। চোখ বন্ধ রেখে বলল, সমস্যা কি, এত ডাকছেন কেন? বলছি তো আমি খাবো না, আপনি খান, খেয়ে ঘুমান। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আবার মেয়েটা শুয়ে পড়তে নিল বিছানায়। তুর্য এক হাত বাড়িয়ে আটকে দিল পৃথাকে। শাসনের সুরে বলল, না খেয়ে একদম শুবে না তুমি। পৃথাও আর বলল না কিছু। এতক্ষণে এটুকু সে বেশ ভালোভাবেই বুঝেছে যে সে না খেলে তুর্য ঘুমোতে দেবে না। তার থেকে বরং খেয়ে ঘুমানোই ভালো, ঝামেলা থাকবে না কোনো। তুর্য ততক্ষণে ভাত মেখে হাতের লোকমা নিয়ে ধরল পৃথার মুখের সম্মুখে। মেয়েটা কোনো বিরক্তি না করে খেয়ে নিল কয়েক লোকমা। অতপর ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। বিরক্তি ভরা কণ্ঠে বলল, ব্যাস আর খাবো না, এখন আমাকে ঘুমাতে দিন। তুর্য খাওয়া নিয়ে আর জোরাজোরি করলো না। অল্প খেলেও খেয়েছে তো। টেবিল থেকে এক গ্লাস পানি তুলে সে আবার ডাকলো পৃথাকে। বলল, পানি খেয়ে ঘুমাও বউ। পৃথা অর্ধসহ হয়ে বসল। স্বামীর হাত থেকে একটু পানি পান করে আবারও শুয়ে পড়ল। তুর্য হাসলো ওষ্ঠ প্রসারিত করে। বউটা তার ভীষণ ঘুম কাতরে। এতক্ষণ যদি তাকে নিয়ে কেউ এভাবে টানাটানি করতো, ঘুম সেই প্রথম দিকেই উবে যেত। তুর্য আবারও হাসলো, হাত বাড়িয়ে মুছিয়ে দিল পৃথার মুখ। অতপর নিজেও খেতে শুরু করলো ওই প্লেট থেকেই। খানিক সময় নিয়ে নিজের খাওয়া শেষ করলো তুর্য। খাবার প্লেটগুলো গুছিয়ে লাইট বন্ধ করে শুয়ে পড়ল বিছানার পৃথার পাশেই।
আজ তাদের মধ্যে কোলবালিশ নেই কোনো। থাকবে কোথা থেকে? সেই কোলবালিশ তো তুর্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগেই সকলের অগোচরে বাইরে ফেলে দিয়ে গিয়েছিল। কিন্তু এখন যেন কেন তার মনে হচ্ছে কোলবালিশটা থাকলেই ভালো হতো। তুর্য ধীরে ধীরে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। ভেতরে ভেতরে তার পুরুষালী সত্তা নড়েচড়ে উঠছে একটু একটু করে। একজন বিবাহিত পুরুষ মানুষ বউকে নিয়ে এক বিছানায় খুব কাছাকাছি শুয়ে আছে, এমন পরিস্থিতিতেও কি তার পুরুষালী অনুভূতিগুলো হানা দেবে না? অবশ্যই দেবে। তুর্যেরও দিয়েছে, যদিও একটা সামান্য কোলবালিশ কখনো তার পুরুষালী সত্তাকে বেঁধে রাখতে পারত না, কিন্তু মনকে তো বুঝ দিতে পারত এটা বলে যে বউ তাদের মধ্যে প্রাচীর তুলে দিয়েছে। এই প্রাচীরের ওপাশে যাওয়া তার বারণ। তুর্যের ভাবনা চিন্তার মধ্যে পৃথা ঘুমের ঘরে এগিয়ে এলো তার পানে। নিজেকে এক হাত দ্বারা জড়িয়ে ধরল তুর্যের বেকাবু শরীরখানা। শিউরে উঠল ছেলেটা। সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল মুহূর্তেই। এমনি এতক্ষণ নিজের ভিতরকার পুরুষালী সত্তার অনুভূতিতে অসহায় ছিল সে, এর মধ্যে আবার বউয়ের স্পর্শ। পৃথার শরীরটা একদম লেগে আছে তুর্যের শরীরের সাথে। মেয়েটার প্রতিটি ভারী নিঃশ্বাস জাগিয়ে তুলছে তুর্যের শরীরের লোমকূপগুলো। কি একটা অবস্থা! তুর্যের দম যেন বন্ধ হয়ে আসতে চাইছে। ঝাপড়ে ধরতে ইচ্ছে করছে পৃথার নরম দেহটা। মেয়েটার শরীরের প্রতিটি ভাজে ভাজে নিজের স্পর্শ এঁকে দিতে ইচ্ছে হচ্ছে। তুর্য যেন একটি বেশি বেকাবু হয়ে পড়ল আজ। নিজেকে আর সংযত রাখতে কষ্ট হচ্ছে ভীষণ, কিন্তু করার যে কিছুই নেই। তাকে নিজেকে সংযত রাখতে হবে। এই মুহূর্তে অনুভূতি জোয়ারে ভেসে গিয়ে পৃথার সাথে জোর জবরদস্তি করলে তাদের সম্পর্কের অবনতি বই উন্নতি হবে না। মেয়েটার মনে তুর্য সম্পর্কে বাজে ধারণা সৃষ্টি হবে। আজকে এক রাতের জন্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে হয়তো পরে দেখা যাবে কখনো তাকে মেনেই নিতে পারল না পৃথা। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। নিজের শরীর থেকে পৃথার হাতটা সরিয়ে দিয়ে খুব সাবধানে নেমে পড়ল বিছানা থেকে। নিঃশব্দে গিয়ে দাঁড়ালো বারান্দায়। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা চালালো। কিন্তু পৃথাকে ছেড়ে এখানেও ভালো লাগছে না। মানসিক শান্তি পাচ্ছে না। নিজেকে অসহায় লাগছে। এত বছর এত অপেক্ষার পর পৃথাকে কাছে পেয়েও দূরে থাকতে ইচ্ছে হচ্ছে না। কি এক যন্ত্রণার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে তুর্য। না পারছে সইতে আর না পারছে মুখ ফুটে বলতে। তুর্য বারান্দায়ও থাকতে পারল না। অল্প সময়ের মধ্যে আবারও বিছানায় চলে এলো। শুয়ে পড়ল পৃথার পাশে। মেয়েটার পানে মুখ ফিরে অসহায় কণ্ঠে বলল, এত কেন পোড়াচ্ছ আমাকে বউ? ওই 7 বছরের জন্য? যে 7টা বছরে তোমার কোনো অনুভূতিই ছিল না, ওই 7 বছর তো তোমার কোনো কষ্টও হয়নি, কারণ তুমি জানতেই না আমাদের বিয়ের কথা। জেনেছ মাত্র কয়েকদিন আগে। সে কয়েকদিন আগে জেনেই দীর্ঘ 7 বছরের জন্য অভিমান করে বসলে, অথচ আমি তো পুরো 7টা বছরেই তোমার জন্য ছটফটিয়ে কাটিয়েছি। নিজের সাথে নিজে যুদ্ধ করেছি। তোমাকে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনেছি, কিন্তু সেসব দিক কেউ আমাকে বুঝলো না, এমনকি তুমিও বুঝলে না। আমাকে তোমরা কেন বুঝলে না বউ? ওপাশ থেকে উত্তর এলো না কোনো। আসবে কিভাবে? পৃথা তো ঘুমাচ্ছে। গভীর ঘুমে নিমজ্জিত সে। তুর্যের বলা কোনো কথাই তো কর্ণে পৌঁছায়নি তার। আচ্ছা, মেয়েটা যদি এই মধ্যরাতে তুর্যের এই কাতর কণ্ঠের বাক্যগুলো শুনতো, তারপরে কি অভিমান নিয়ে বসে থাকতে পারত? হয়তো পারত, আবার হয়তো পারত না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। একটু এগিয়ে পৃথাকে জড়িয়ে নিল নিজের সাথে। হৃদয়ে স্থান পাওয়া অনুভূতিদের সাথে হাজারটা যুদ্ধে লড়াই করতে করতে 2 চোখ বন্ধ করলো ছেলেটা। সকালের আলো ফুটেছে চারদিকে। সূর্যটা ধীরে ধীরে নিজের উজ্জ্বলতা ছড়িয়ে দিতে শুরু করেছে। রাতের নিস্তব্ধতায় ঘেরা শহরটাও ধীরে ধীরে তার ব্যস্তময় পরিচিত রূপে ফিরে এসেছে। চারদিকের কোলাহল ধ্বনিতেই ঘুমটা ভেঙে গেল পৃথার। একটু নড়েচড়ে উঠতেই নিজেকে আবিষ্কার করলো কারো শক্তপোক্ত পুরুষালী বাহুবন্ধনে। পিটপিট করে চোখ খুলল পৃথা। চোখের সম্মুখে দেখতে পেল তুর্যের ঘুমন্ত মুখশ্রী। ছেলেটা কেমন আষ্টে পৃষ্ঠে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে। মুহূর্তে 2 চোখ থেকে পুরোপুরিভাবে ঘুম উধাও হয়ে গেল মেয়েটার। ছিটকে দূরে সরে গেল পৃথা। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আমার এত কাছে কেন? আর কোন সাহসে আমাকে জড়িয়ে ধরেছেন, ব্রিটিশ অসভ্য পুরুষ? পৃথার আকস্মিক ধাক্কায় হকচকে উঠল তুর্য। হুড়মুড়িয়ে বিছানায় উঠে বসল সে। কিন্তু পরক্ষণে সকাল সকাল নিজের বউয়ের মুখ থেকে কেমন ঝাঁঝালো বাক্য কর্ণে পৌঁছাতে বিরক্ত হলো। সারা রাত কতটা যন্ত্রণায় সে কাটিয়েছে, তবুও কোনো প্রকার জোর করেনি বউকে, উল্টো নিজেকে নিয়ন্ত্রণ করেছে। অথচ সকাল সকাল কিনা সেই বউ একটু জড়িয়ে ধরার জন্য চোটপাট দেখাচ্ছে। বিরক্তিতে নাক মুখ কুচকালো তুর্য। অতঃপর বলল, আমি জড়িয়ে ধরিনি, বরং তুমি জড়িয়ে ধরেছ। তাকিয়ে দেখো, আমি আমার স্থানে আছি, উল্টো তুমি তোমার স্থান থেকে সরে এসেছ। সেই গালির মতো যুক্তি। পৃথার এবার সন্দেহ হলো, বরাবরই কি সে নিজের স্থান ছেড়ে তুর্যের নিকটে যায়? পৃথা সন্দিহান সুরে প্রশ্ন করল, প্রতিবার আমি আমার নিজের স্থান থেকে সরে আপনার কাছে যাই নাকি? এর মধ্যে অন্য কোনো কারণ আছে? তুর্য অপ্রস্তুত হলো পৃথার কথায়। মেয়েটা কোনোভাবে ধরে ফেলল না তো তার কারসাজি? এলোমেলো দৃষ্টি ফেলল তুর্য। আমতা আমতা করে বলল, এর মধ্যে আবার অন্য কি কারণ থাকবে? থামল তুর্য। বিছানা থেকে চট করে উঠে দাঁড়ালো সে। তাড়াহুড়ো করে বলল, আমার পেটে চাপ দিয়েছে ভীষণ, ওয়াশরুমে যেতে হবে।
কথাটা বলে এক প্রকার দৌড়ে ওয়াশরুমে ঢুকলো তুর্য। পৃথার দৃষ্টি তীক্ষ্ণ হলো। ধারালো দৃষ্টিতে সে চেয়ে রইল তুর্য চলে যাওয়ার পানে। পৃথা ফ্রেশ হয়ে কক্ষ থেকে বেরিয়েছে অনেক আগেই। ইতিমধ্যে সকলের সাথে খাবার টেবিলেও বসে পড়েছে সে। তুর্য কিছু সময়ের মধ্যেই একদম স্যুট বুট পরে বেরিয়ে এলো কক্ষ থেকে। গলা বাড়িয়ে বলল, আমি বাইরে যাচ্ছি, কাজ আছে অনেক। তাহমিনা বেগম সাথে সাথেই কপালে ভাঁজ ফেললেন। তিনিও গলা বাড়িয়ে বললেন, খেয়ে তারপর যেদিকে খুশি যা। তুর্য হন্তদন্ত হয়ে খাবার টেবিলের কাছে এলো। পৃথার প্লেট থেকে একটা শুকনো পাউরুটি তুলে মুখে পুরল। চিবুতে চিবুতে বলল, এখন আসছি। তাহমিনা বেগম আর কিছু বলবেন তার আগে তুর্য পা বাড়ালো সম্মুখ পানে। দরজা পর্যন্ত গিয়ে আবার কি মনে করে তাড়াহুড়ো করে ফিরে এলো খাবার টেবিলের নিকট। একবার সবার দিকে দৃষ্টি বুলিয়ে একটু ঝুঁকে গেল পৃথার পানে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, ঠিকভাবে খাওয়া দাওয়া করবে বউ, নিজের যত্ন নিবে। আমার আজ ফিরতে একটু দেরি হবে। কথাটা শেষ করে পরপরই আবার তাড়াহুড়ো করে বেরিয়ে গেল তুর্য। পৃথা অবাক চোখে চেয়ে রইল স্বামী চলে যাওয়ার পানে। তুর্যের একটু আগের বলা কথাগুলো কেমন যেন একরাশ ভালো লাগার সৃষ্টি করলো তার হৃদয়ে। তাদের বৈবাহিক জীবনে একসাথে থাকা কেবলমাত্র 2 দিন। স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি এখনও। সে ভালো কোনো ব্যবহারও করেনি তুর্যের সাথে, অথচ ছেলেটা তার কতটা যত্ন নিচ্ছে। গতকাল রাতে তুলে খাইয়ে দেওয়া, এখন আবার এতটা আদরে ভঙ্গিতে তার থেকে বিদায় নেওয়া। একটা মানুষকে ঠিক কতটা গুরুত্ব দিলে তার থেকে অবহেলা পেয়েও তার যত্ন নেওয়া যায় ভাবছে পৃথা। দুপুরে বাড়ি ফেরা হয়নি তুর্যের, তাই রাতে কাজ শেষ করে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টায় নেমেছে সে। পৃথার সাথে সারাদিন কথা হয়নি একটু। একটাবারের জন্য মেয়েটার ওই সুমিষ্টি কণ্ঠস্বরটা শোনা হয়নি। এইটুকু মাত্র সময়। এর মধ্যে তুর্যের মনে হচ্ছে যেন কত শত বছর ধরে পৃথার কণ্ঠ শুনছে না সে, দেখছে না মেয়েটার মায়াবী মুখখানা। ছটফট করছে হৃদয়। একটু কল করে যে মেয়েটার সাথে কথা বলবে তারও উপায় নেই। মোবাইলই তো নেই পৃথার, যদিও সে চাইলেই বাড়ির অন্য কারো নাম্বারে কল করে পৃথার সাথে কথা বলতে চাইতে পারত, কিন্তু এদের তো বিশ্বাস নেই কোনো। সব বিশ্বাসঘাতক এবং ঘসেটি বেগমের বংশধর হতে পারে। সে কল করলে এরা পৃথার সাথে কথা বলতে তো দিবেই না, এই কথা বলা নিয়ে নাজেহাল করে ছাড়বে তাকে। তাই আর কারো নাম্বারে কল করেনি তুর্য। রাত বেশি নয়, ঘড়ির কাঁটায় টিক টিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত কেবল 8টা। তুর্য আজকের মতো নিজের সকল কাজের অবসান ঘটিয়ে বাড়িতে ঢুকলো। বসার কক্ষ পর্যন্ত আসতেই শব্দ পেল হৈ হুল্লোড়ের। বাড়ির ছোট বড় সকলে আড্ডা মিলিয়েছে এই কক্ষে। পৃথাও আছে এদের সাথে, বসে রয়েছে সোফায়। তারেক আর ইরা তার পাশে বসে কি যেন বলছে, আর সে হেসে লুটোপুটি খাচ্ছে। তুর্যের দৃষ্টি শীতল হলো, প্রশান্তিতে ছেয়ে গেল তার হৃদয়। এই মেয়েটার মুখের একটু হাসি তাকে কতটা শান্তি দেয় তা কি সে জানে? হয়তো জানে না। তুর্য মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল পৃথার হাসি মুখটার পানে। সকলে আড্ডায় এতটাই মশগুল যে এখনও তাকে খেয়াল করেনি কেউ। কিঞ্চিত সময় অতিবাহিত হলো। হঠাৎ তুর্যের মেজো চাচি কুলসুম বেগমের নজর গেল দরজার পানে। চোখে পড়ল তুর্যকে। মহিলা খানিকটা চমকালেন, অবাক কণ্ঠে বললেন, আরে তুর্য, কখন এসেছিস? আর ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কুলসুম বেগমের কথায় হুঁশ ফিরল সবার। চমকে উঠে তাকালো তুর্যের পানে। কুলসুম বেগম উঠে দাঁড়ালেন, ব্যঙ্গ ভঙ্গিতে আবার বললেন, দুপুর গড়িয়ে রাতে ফিরেছিস, খাওয়া দাওয়া ঠিকমতো হয়েছে তো? তুই ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, আমি খেতে দিচ্ছি। তুর্য হাসল কুলসুম বেগমের তাড়াহুড়ো দেখে। অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি ব্যস্ত হবেন না মেজো চাচি, আমি দুপুরে খেয়েছি, এরপর রাতের খাবারটা আপনাদের সাথেই খাবো। কণ্ঠে তোলা ধ্বনিগুলোর সমাপ্তি ঘটিয়ে তুর্য আর দাঁড়ালো না ওই স্থানে। লম্বা লম্বা পা ফেলে চলে গেল নিজের কক্ষে। সারাদিনের দৌড়ঝাঁপে শরীরটা ম্যাজম্যাজ করছে ভীষণ। এই মুহূর্তে একটু গোসল না করলেই নয়। তুর্য দেরি করলো না। কক্ষে ঢুকে আলমারি থেকে নিজের জামা কাপড় নিয়ে ঢুকলো ওয়াশরুমে। বেশ কিছুটা সময় নিয়ে গোসল সেরে সে বেরিয়ে এলো বাইরে। গলা ঝুলানো তোয়ালে দ্বারা মাথা মুছতে মুছতে তাকালো কক্ষের আনাচে কানাচে। রু কুচকে এলো তুর্যের। পৃথা এখনও আসেনি কক্ষে। তুর্য ভেবেছিল তাকে দেখি পৃথা এখানে আসবে, আর যদি নাও আসতে চায় তবে বাড়ির লোকেরা জোর করে পাঠিয়ে দেবে, কিন্তু তারা তা করেনি। তুর্য দাঁতের দাঁত চাপলো, বিড়বিড়িয়ে বলল, বিশ্বাসঘাতকের দল সব। এরা না আমি সেদিন বিয়ের আসর ত্যাগ করার পর আমার বউকে ধরে রাখতে পেরেছে, আর না এখন ঘরে পাঠাচ্ছে। তুর্য আরও কিছুক্ষণ অপেক্ষা করলো পৃথার আগমনের, কিন্তু সে আসলো না। না, এই বাড়ির লোকগুলো তাকে আর ভালো হতে দিল না, তার চরিত্র থেকে নির্লজ্জ শব্দটার উৎখাত করতে দিল না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। অধৈর্য কণ্ঠে ডাকলো, পৃথা, এই পৃথা, রুমে আসো তাড়াতাড়ি। তুর্যের জোরালো কণ্ঠের হাক ডাক শুনলো বসার ঘরে আড্ডায় নিয়োজিত সবাই। পৃথা লজ্জা পেল, আরও চোখে তাকালো সবার পানে। সবাই কেমন চোখ টিপে হাসছে তার উপর। আর এই লোকটাকেও বলিহারি যাই। দেখে গেল এখানে ছোট বড় এতগুলো মানুষ, তারপরও এভাবে ঘরে গিয়ে না ডাকলে কি হতো না? ইরা নিজের কনুই দিয়ে গুঁতো মারল পৃথার পেটে, রসিকতা করে বলল, আমার ভাইকে তো দেখছি ভালোই পাগল করেছো ভাবি, বাড়িতে ফিরেই বউকে চোখে হারাচ্ছে। পৃথার লজ্জা বাড়ল।
লাজে মাথা নুয়ে ফেলল সাথে সাথে। কুলসুম বেগম দেখলেন মেয়েটাকে, চোখ টিপে হেসে বললেন, এখনো বসে আছো কেন মেয়ে? যাও গিয়ে দেখো তোমার স্বামী তোমাকে ডেকে ডেকে আমাদের কানের পোকা মারছে কেন? পৃথা এলোমেলো দৃষ্টি ফেলল। এরা কি লজ্জা টাইনা দিচ্ছে তাকে? এখানে থাকলে হয়তো আরও লজ্জা দেবে। তার থেকে পৃথার এখান থেকে চলে যাওয়াই ভালো হয়তো। মেয়েটা হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো। লজ্জালু ভঙ্গিতে সম্মুখে পা বাড়াতেই সাথী বেগম একটা গ্লাস হাতে এসে দাঁড়ালেন পৃথার নিকটে। মেয়েটার হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে বললেন, এটা নিয়ে যাও, ঠান্ডা শরবত। সারাদিন পর ছেলেটা বাড়ি ফিরেছে, শরীরটা নিশ্চয়ই ক্লান্ত, এটা খেলে একটু ভালো লাগবে। পৃথা দ্বিরুক্তি করল না, হালকা করে মাথা ঝাঁকে শরবতের গ্লাসটা হাতে নিয়ে গেল কক্ষের পানে। কিন্তু কক্ষে ঢুকে নিজের ভুল বদলালো পৃথা। চড়া গলায় তুর্যকে বলল, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? কি হয়েছে? তুর্য ঠোঁট উল্টালো, বাচ্চাদের মতো বলল, তোমাকে ভীষণ মিস করছিলাম তো, একদম চাতক পাখির ন্যায়। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, তবে উত্তর দিল না কোনো। এই লোকের কথার উত্তর দেওয়া মানে আরেকটা অসভ্য মার্কা কথা বলার সুযোগ করে দেওয়া। পৃথা নিজে হাতে ধরে থাকা শরবতের গ্লাসটা এগিয়ে দিল তুর্যের পানে। স্বাভাবিক কণ্ঠে বলল, ছোট চাচি ঠান্ডা শরবত পাঠিয়েছেন, খেয়ে নিন তাড়াতাড়ি। তুর্য হাত বাড়িয়ে পৃথার হাত থেকে নিল শরবতের গ্লাসটা। এক চুমুকে গ্লাস খালি করে রাখলো পাশেই টেবিলে। অতঃপর বিছানার উপর থেকে একটা মোবাইলের বাক্স তুলে এনে বাড়িয়ে দিল পৃথার পানে। ঠান্ডা কণ্ঠে বলল, এটা তোমার। পৃথার চোখ দুটো চকচক করে উঠল। ছৌ মেরে সে মোবাইলের বক্স নিল তুর্যের হাত থেকে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি? তুর্য হাসল, অভয় দিয়ে বলল, একদম 3 সত্যি। পৃথার আনন্দ আর দেখে কে। সে মোবাইলটা নিয়ে উৎফুল্ল হয়ে বসলো বিছানায়। বক্স খুলে বের করলো মোবাইলটা। বেশ দামিও মনে হচ্ছে। পৃথা উল্টে পাল্টে দেখতে শুরু করলো মোবাইলটা। তুর্য নিঃশব্দে বসলো তার পাশে। হুট করে বলল, পরিবারের সাথে কথা বলবে? পৃথার হৃদয় ভারী হলো। ওষ্ঠে স্থান পাওয়া হাসিটা উবে গেল মুহূর্তেই। ভীষণভাবে মনে পড়ল বাবা মা এবং ভাইদের কথা। তারা কেমন আছে এখন? তার কথা কি মনে করছে? পৃথার ভীষণ ইচ্ছে করলো বাবা মা এবং ভাইদের সাথে কথা বলতে, কিন্তু তার অভিমানেরা তাকে বেঁধে রেখেছে। কিভাবে পারল তার পরিবার তার সাথে এত বড় একটা অন্যায় করতে? একটু ভাবল না তার কথা? তাদের কাছে মেয়ের থেকে বন্ধুত্বের সম্পর্ক রক্ষাটা কি খুব বেশি বড় হয়ে গিয়েছিল? পৃথার চোখ মুখ শক্ত হয়ে উঠল। শক্ত কণ্ঠে বলল, না। এখন অভিমান করে আছো পরিবারের উপর? আমার কারো উপর কোনো অভিমান নেই। তুর্য একটু গা ঘেঁষে বসলো পৃথার। নমনীয় কণ্ঠে বলল, পরিবার যতই ভুল করুক না কেন, তারা তোমার পরিবার পৃথা। তারা তোমাকে লালন পালন করে বড় করেছে। তারা যদি না থাকতো কখনোই তুমি এত সুন্দর একটা জীবন পেতে না। হ্যাঁ মানছি তাদের একটা ভুল হয়েছে, কিন্তু তাই বলে তুমি পরিবারের দিক থেকে মুখ ফিরিয়ে নিবে? জন্ম থেকে এই 17টা বছর তুমি কিন্তু তাদের কাছেই ছিলে পৃথা। এই 17 বছরে কি তুমি তাদের সাথে কোনো ভুল করোনি? অবশ্যই করেছো। কিন্তু তারা কি সেই ভুলের জন্য তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? তোমাকে কি পরিবার থেকে বিতাড়িত করেছে? করেনি, বরং তোমাকে মাপ করে ভালোবেসে পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ করে রেখেছে। থামল তুর্য। আবার বলল, শুনেছি প্রসবকালীন সময়ে একজন মা শরীরের 20টি হাড় ভাঙার সমান ব্যথা সহ্য করেন, যা পৃথিবীর সবচেয়ে কষ্টকর ব্যথাগুলোর একটি। প্রসব ব্যথার সঙ্গে আর কোনো ব্যথার তুলনা হয় না। সেই ব্যথা সহ্য করে তোমার মা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে জীবন দিয়েছে। অথচ আজ তোমার জীবনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছো। হ্যাঁ, আমি তারপরও মানছি তাদের ভুল আছে, অন্যায় আছে। সমাজের আইন বা মানবাধিকারের মতে তারা তোমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। তবুও হয়ে গেছে একটা ভুল, তাই বলে তুমি তো একদম পরিবার ছেড়ে দিতে পারো না। তাদের একটা অন্যায়ের জন্য তোমার প্রতি তাদের সারা জীবনের অবদান ভুলে যেতে পারো না। পৃথা মনোযোগ দিয়ে শুনল তুর্যের সব কথাগুলো। নিজের ভুলগুলো বুঝতে পারল। সত্যি তো, অভিমানের বশে পরিবার ছেড়ে দিতে পারে না সে। অথচ পৃথা পরিবার ছেড়ে এখানে এসেছে। মেয়েটার চোখের সম্মুখে ধীরে ধীরে ভেসে উঠতে শুরু করলো পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো। হাসি কান্না মিলে কত মুহূর্ত। বাবার কাঁধে চড়া, ভাইদের সাথে দুষ্টমি, মায়ের আঁচল ধরে ঘোরা। এ তো সেদিনে বাবা কি যত্ন করে ভাত খাইয়ে দিল তাকে। অথচ আজ তারা কোথায়? আঁখি পড়ল ভারী হলো পৃথার। হুট করে হু হু করে কেঁদে উঠল মেয়েটা। তুর্য নিজের এক হাত বাড়িয়ে পৃথাকে আগলে নিল নিজ বক্ষের সাথে। সান্ত্বনা দিয়ে বলল, কান্না থামিয়ে বাড়িতে কল করো। পৃথা কান্না থামালো। তুর্যের বুক থেকে উঠে সোজা হয়ে বসল। মোবাইল ঘেটে পলাশ শিকদারের নাম্বারটা তুলল স্ক্রিনে। অতঃপর নিজের নতুন মোবাইল থেকে প্রথম কলটা সে তার বাবাকেই করলো। একটু সময় রিং হতেই কলটা ধরলেন পলাশ শিকদার। ভারী কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম, কে বলছেন? পৃথার গলা ধরে এলো। মনে হচ্ছে যেন কত বছর পর সে তার বাবার কণ্ঠস্বর শুনছে। যে বাবাকে চোখে হারাতো সেই বাবার সাথে গোটা 2টা দিন কথা হয়নি তার। অনেক কষ্টে নিজের কান্না দমন করলো পৃথা। অস্ফুট কণ্ঠে বলল, বাবা। চমকে উঠলেন পলাশ শিকদার। আখিতে ভরে উঠল পৌর লোকটার।
পৃথা কল করেছে তাকে? অবশেষে তাহলে মেয়ের অভিমান ভেঙেছে? পলাশ শিকদার সামলে নিলেন নিজেকে, নমনীয় কণ্ঠে বললেন, অবশেষে তাহলে আমার মেয়েটার মনে পড়লো আমাদের কথা। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? আর মা ভাইয়ারা তারা কেমন আছে? পলাশ শিকদার উত্তর দিবেন তার আগেই শোনা গেল সুফিয়া বেগমের কণ্ঠস্বর। উনি পাশেই ছিলেন স্বামীর। মেয়ে কল করেছে শুনে আর ধরে রাখতে পারেননি নিজেকে। এক প্রকার পলাশ শিকদারি থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে ধরল নিজের কানে। ভেজা কণ্ঠে বলল, কেমন আছিস মা? কেন আমাদের এভাবে ছেড়ে চলে গেলি? এত অভিমান তোর? পৃথা কানে মোবাইল নিয়েই তাকালো তুর্যের পানে। অপরাধীর কণ্ঠে মাকে বলল, সরি মা। ব্যাস, শুরু হয়ে গেল দুই মা মেয়ের কথোপকথন। এখানে আর কারো স্থান নেই। খুঁটিনাটি পানি খাওয়া থেকে ওয়াশরুম সব কিছুর বর্ণনায় নামলো তারা। তুর্য হতাশ হলো। কোথায় সারাদিনের কাজ সেরে এসে দুই দণ্ড বউয়ের সাথে কথা বলবে? হোক ঝগড়া, তা না, বউ এখন তার শাশুড়ির সাথে কথা বলতে ব্যস্ত। কেন যে এই সময় এসে সে পরিবারের সাথে কথা বলার কথা তুলল কে জানে। কাল কাজে বের হওয়ার আগে বলে যেত কথা বলতে, সেও কাজে থাকতো আর পৃথাও পরিবারের সাথে কথা বলতো। তা না, এখন শুরু করেছে। ওই যে কথায় আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। তুর্যের এখন বুদ্ধি বেড়েছে, তবে এই বুদ্ধিতে লাভ নেই কোনো। সময় প্রবাহমান, সে বয়ে চলছে নিজের গতিতে। এরই মধ্যে কেটে গেছে বেশ কয়েকটা দিন। যদিও এই কয়েকদিনে তুর্য আর পৃথার সম্পর্কের উন্নতি হয়নি তেমন। তুর্য নিজের কাজের জন্য দিনের বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে ছিল। শুধুমাত্র রাতে এসেছে, তাও পৃথার ঘুমানোর পর। মাঝে মাঝে পৃথা খেয়ে ঘুমালে বিরক্ত করেনি, আর না খেয়ে ঘুমালে তুলে খাইয়ে দিয়েছে। এইটুকুই তাদের সাক্ষাৎ। মোবাইল একটা কিনে দিলেও তুর্য সময়ের অভাবে দুজনের কথা হয়ে ওঠেনি তেমন। তবে এই সব কিছুর মধ্যে তুর্য একটা ভালো কাজ করেছে, তা হলো পৃথাকে রাজশাহী কলেজ থেকে এখানকার কলেজে ট্রান্সফার করিয়ে এনেছে। এখানকার কলেজে ভর্তি করিয়ে দিয়েছে মেয়েটাকে। পৃথা কলেজে ক্লাস করা শুরু করে দিয়েছে ইতোমধ্যে। এমনি এই বিয়ে মানবিমানে সময় চলে গিয়েছে অনেকটা। পড়াশোনাতেও অনেক পিছিয়ে পড়েছে। সামনে জিসি, এখনও যদি গাফলতি করে তবে পরীক্ষায় ফেল করতে হবে নির্ঘাত। ইরাও পৃথার কলেজে একই ক্লাসে পড়ে, শুধুমাত্র তাদের বিষয় আলাদা। তাই কলেজে যেতে কিংবা নতুন পরিবেশে মানিয়ে নিতে ততটা অসুবিধা হয়নি পৃথার। ক্লাস করা ব্যতীত দুই ননদভাবে সর্বদা একসাথে সময় কাটিয়েছে। ইরা তার পরিচিত অনেকের সাথে পরিচয় করে দিয়েছে পৃথার। সবটা মিলিয়ে নতুন পরিবেশেও সে বেশ ভালোই আছে। তবে ইদানিং তুর্যটা দূরে দূরে থাকছে পৃথার। গভীর রাত ছাড়া তার দেখাই পাওয়া যায় না। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। এত কি কাজ করে জানা নেই পৃথার। যতদূর জানে সে বাড়ির ব্যবসার কাজে যুক্ত। কিন্তু ব্যবসার কাজ তো বাড়ির বাবা চাচা ভাইরাও করে, তাদের তো এত চাপ নেই। তারা দুপুরে আসে, আবার রাতেও তাড়াতাড়ি আসে। তাহলে তুর্যের এত কি কাজ? মাঝে মাঝে তুর্যহীনা ভীষণ মন খারাপ হয় পৃথার। চাপা অভিমান জন্মে হৃদয়ে। কিন্তু যখন রাতে না খেয়ে ঘুমিয়ে যায় আর মাঝরাতে এসে তুর্য তাকে আদুরে কণ্ঠে ডেকে তুলে খাইয়ে দেয়, তখন সব অভিমানেরা ঝরে পড়ে। তুর্যের ক্লান্ত মুখটার পানে তাকে ভীষণ মায়া লাগে। তখন হৃদয়টা হাহাকার করে। ভীষণভাবে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, আপনি কি ভীষণ ক্লান্ত? কিন্তু এই প্রশ্নটা আর করতে পারে না পৃথা। নিজের ভিতরকার অস্বস্তি বোধে মনের প্রশ্ন মনেই রয়ে যায়। তবে পৃথা আজ ঘুমায়নি, অপেক্ষা করে রয়েছে তুর্যের আসার। বিছানায় কতগুলো বই খাতা ছড়িয়ে ছিটিয়ে তার মধ্যখানে ঘুমে ঢুলুঢুলু হয়ে বসে পড়েছে। অথচ তুর্যের আসার কোনো খবর নেই। পৃথা ঘাড় বাঁকিয়ে দেয়ালে টানানো ঘড়িটার পানে তাকালো একবার। ঘড়ির কাঁটায় টিক টিক ধ্বনি তুলে জানান দিচ্ছে এখন রাত 12টা। পৃথা অস্থির হলো। বিছানায় ফেলে রাখা মোবাইলটা হাতে তুলে নিল। একবার ভাবলো কল করবে তুর্যকে, কিন্তু পরক্ষণে আবার সিদ্ধান্ত বদলালো। ছেলেটা হয়তো নিজের কাজে ব্যস্ত, বেশ নয়তো ঠিক বাসায় চলে আসতো। এই কয়দিনে এটুকু তো সে তুর্যকে চিনেছি। পৃথা অস্থির হৃদয় নিয়ে বই খাতা ছড়ানো ছিটানো বিছানাটা শুয়ে পড়ল। হতাশ ভঙ্গিতে তাকালো ইট পাথরে গড়া ছাদটার দিকে। ঠিক তখনই খট করে খুলে গেল কক্ষের দরজাটা। পৃথা চমকালো, হুড়মুড়ি উঠে বসলো বিছানায়। দরজার পানে তাকিয়ে দেখা মিলল তুর্যের। পৃথার ওষ্ঠে হাসি ফুটে উঠল। বিছানা থেকে তড়িঘড়ি করে নামতে নামতে সে বলল, চলে এসেছেন আপনি? তুর্য তাকালো পৃথার পানে। মেয়েটাকে এত রাত পর্যন্ত জেগে থাকতে দেখে অবাক হলো সে। এতদিনে এত রাত পর্যন্ত তো এই মেয়েকে সে জেগে থাকতে দেখেনি কখনো। তুর্য ভ্রু কুঁচকালো। বিছানার পানে এগিয়ে যেতে যেতে বলল, আজ ঘুমাওনি এখনো? এত রাত অবধি বসে আছো কেন? পৃথা অপ্রস্তুত হলো। আপনার জন্য অপেক্ষা করছিলাম, কথাটা বলতে গিয়েও আটকে গেল। কেমন একটা অস্বস্তি অস্বস্তি লাগছে তার। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। সত্যিটা চেপে গিয়ে বলল, ঘুম আসছিল না তাই। তুর্য আর খাটল না পৃথাকে। বাইরের পোশাক শরীরে জড়ানো অবস্থাতেই শটান হয়ে শুয়ে পড়ল বিছানায়।
পৃথা ভরকে গেল প্রথমে, তবে পরপরই জ্বলে উঠল আবার। বাইরের ঘরমাক্ত ধুলোবালিময় পোশাক পরে এভাবে তার পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় লোকটা শুয়ে পড়ল। পৃথার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, এ কি, আপনি বাইরের বাসি পোশাকে শুয়ে পড়লেন কেন? উঠুন, ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি। তুর্য উঠল না, নাক মুখ কুঁচকে বলল, অনেক ধকল গেছে আজ আমার উপর থেকে, একটু বিশ্রাম নিতে তো দাও। পৃথা শুনল না তুর্যের কোনো কথা। ছেলেটার এক হাতে টেনে বসিয়ে দিল বিছানায়, চড়া গলায় বলল, আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর বিশ্রাম নেবেন, যান। তুর্য বিরক্ত হলো ভীষণ, শরীরটা ম্যাজ ম্যাজ করছে। একটু শুয়ে বিশ্রাম নেবে তা না, এই মেয়েটা আজ জেগে কেন আছে কে জানে। জেগে না থাকলে সে একটু বিশ্রাম নিতে পারত। তুর্য একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে, নাক মুখ কুচকে বাড়ির পোশাক নিয়ে ঢুকলো ওয়াশরুমে ফ্রেশ হতে। বেশ অনেকটা সময় নিয়ে গোসল সেরে তুর্য বেরিয়ে এলো বাইরে। সম্মুখে তাকিয়ে অবাক হলো সে। পৃথা বিছানা থেকে বই খাতা গুছিয়ে খাবারের প্লেট নিয়ে বসে আছে সেখানে। এই দৃশ্য বিশ্বাস করতে যেন কষ্ট হলো তুর্যের। সে ভুল দেখছে না তো? যে মেয়ে তাকে পাত্তা দেয় না, ভালোভাবে একটু কথাও বলে না, সব সময় চড়া মেজাজে বসে থাকে, সে কিনা আজ তার জন্য খাবার নিয়ে বসে আছে। আশ্চর্য। তুর্য চোখ বন্ধ করে আবার খুলল। না, ভুল দেখছে না সে। সত্যি পৃথা খাবার নিয়ে বসে আছে তার জন্য। তুর্য এগিয়ে গেল বিছানার পানি, অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি আমার জন্য খাবার এনেছ? পৃথা অপ্রস্তুত হলো আবারও, আমতা আমতা করে বলল, তা তো প্রতিদিনই আনি, শুধুমাত্র প্রতিদিন ঘুমিয়ে থাকি আর আজ জেগে আছি, এইটুকুই পার্থক্য। তুর্য আর কথা বাড়ালো না। তার বউ যে তার জন্য খাবার নিয়ে এসেছে এই তো অনেক। এরপর আবার বেশি কিছু বলতে গেলে দেখা যাবে এইটুকু যত্ন কপালে জুটবে না। তুর্য বসে পড়ল বিছানায়, খাবার প্লেট হাতে নিয়ে বলল, পাশে বসো, খাইয়ে দিচ্ছি তোমাকে। পৃথা খায়নি। তুর্যের জন্য বসেছিল এতক্ষণ। এই কয়দিন তুর্যের হাতে খেতে খেতে তার হাতে খাওয়াটা কেমন একটা বদভ্যাসে পরিণত হয়ে গেছে পৃথার। কিন্তু এই মুহূর্তে এসে ভিতরে ভিতরে একটা অস্বস্তি বোধ হচ্ছে ভীষণভাবে। এই কয়দিন তো তুর্য তাকে ঘুমের মধ্যে খাইয়ে দিয়েছে, তাই তেমন কোনো অনুভূতির উপস্থিতি টের পায়নি হৃদয়ে। কিন্তু আজ তো জেগে আছে, কেমন একটা লাগছে ভিতরে ভিতরে। একটু লজ্জা, একটু অস্বস্তিবোধ, একটু ভালো লাগা, সব মিলিয়ে মিশ্র এক অনুভূতির আভাস পাচ্ছে সে নিজ হৃদয়ে। পৃথা চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালো, কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়েই বলল, আমি খেয়েছি, আপনি খেয়ে নিন এখন। তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, ঠান্ডা কণ্ঠে বলল, তোমার মুখ দেখলেই তোমার পেটের খবর আমার কাছে চলে আসে। পাশে বসো, খাইয়ে দিচ্ছি। পৃথা অবাক হলো, আনমনে মুখে হাত চলে গেল মেয়েটার। তার মুখে কি লেখা আছে যে সে খায়নি, অপেক্ষা করে বসে আছে? আয়নায় দেখতে হচ্ছে তো বিষয়টা। পিতার ভাবনার মধ্যেই তুর্য মৃদু কণ্ঠে ধমকে উঠল তাকে, ভারী সরে বলল, কি হলো, বসো। পৃথা আর বিরক্তি করল না। এত রাত পর্যন্ত বসে থাকতে থাকতে পেটে ক্ষুধায় লাল বাতি জ্বলতে শুরু করেছে। এই লাল বাতির যন্ত্রণায় থেকে অস্বস্তিবোধ উপেক্ষা করে খেয়ে নেওয়া ভালো। পৃথা বসে পড়ল তুর্যের পাশে। তুর্য সময় নিল না। মেয়েটা বসতেই ছোট ছোট লোকমা করে তুলে দিতে শুরু করলো তার মুখে, আর সাথে সাথে নিজেও খেতে শুরু করলো তৃপ্তি নিয়ে। বেশ কিছুটা সময় নিয়ে দুজনেই খাওয়া শেষ করলো। অতঃপর দুই দিকে দুইজন মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল বিছানায়। কিন্তু আজ কেন যেন পৃথা অন্যদিকে মুখ ঘুরে শুয়ে থাকতে পারল না। অল্প সময়ের ব্যবধানে সে ঘুরে গিয়ে তাকালো তুর্যের পানে। মায়া হলো ভীষণ। লোকটা নিশ্চয়ই খুব ক্লান্ত। তখন কেমন এসে শুয়ে পড়ল। এতদিন করতে চাওয়া প্রশ্নটা আর নিজের ভিতরে চেপে রাখতে পারল না পৃথা। হুট করে বলে ফেলল, আপনার কি খুব বেশি ক্লান্ত লাগছে? তুর্য অন্যদিকে মুখ করেই জবাব দিল, ঠিক ক্লান্ত না, তবে সারাদিনের কাজকর্মে হাঁপিয়ে উঠেছে ভীষণ, মাথাটাও ধরেছে। পৃথা বিছানায় উঠে বসলো, ইতস্তত করে বলল, আপনার মাথাটা টিপে দেব আমি, দেখবেন আর মাথা ব্যথা থাকবে না। তুর্য অবাক হলো। ত্বরিত গতিতে সে তাকালো পৃথার পানে। আজ কি হয়েছে মেয়েটার? এতটা খেয়াল রাখছে তার? তবে কি পৃথা সব মেনে নিতে শুরু করেছে? ভেঙে গেছে কি তার অভিমান? তুর্য খানিকটা অবাক সুরেই বলল, সূর্য আজ কোন দিক থেকে উঠেছিল? এত রাত অবধি জেগে আছো, আমার জন্য খাবার আনছো, আবার এখন বলছো মাথা টিপে দিবে? পৃথার কেমন ভালো লাগলো না তুর্যের কথাগুলো। সে কি স্বামীর প্রতি একটু মায়া করে কিছুই করতে পারে না? তাছাড়া যা যা করেছে তাতে তার কতটা অস্বস্তিবোধ হয়েছে তা কি এ জানে? জানে তো নাই, উল্টো তার অস্বস্তিবোধকে আরও বাড়িয়ে দিতে কতগুলো কথা বলল। পৃথা মাথা নুয়ে ফেলল, মিনমিনিয়ে কণ্ঠে বলল, ঠিক আছে, দেব না মাথা টিপে। তুর্য একদণ্ড সময় ব্যয় করলো না, তড়িঘড়ি করে মাথা রাখলো পৃথার কোলে। ক্যাবলার মতো হেসে বলল, এই না না, আমি তো মজা করছিলাম একটু, তুমি মাথা টিপে দাও আমার। পৃথা শিউরে উঠল তুর্যের এহেন স্পর্শে। ভেতরে ভেতরে অস্বস্তি বোধেরা যেন আরও ডানা মেলল। হৃদস্পন্দন বাড়ল দ্রুত। ঢোক গিল পৃথা, অতঃপর বলল, বালিশ আছে তো? তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, মৃদু কণ্ঠে বলল, তোমার কোলে মাথা রেখে যে শান্তি আমি পাচ্ছি তা ওই নরম তুলতুলে শিমুল তুলার বালিশেও নেই বউ। পৃথা আর বলল না কিছুই। লাজুক ভঙ্গিতে নিজের নরম হাত রাখলো স্বামীর মাথায়। আলতো হাতে টিপে দিতে
শুরু করলো মাথাটা। তুর্য নরম আবেশে নিজের চোখ দুটো বন্ধ করে নিল, কিঞ্চিত সময় নিয়ে বলল, তোমার হাত দুটো বেশ নরম বউ। পৃথা লজ্জা পেল, লাজুক হেসে বলল, আর আপনার কপালটা ভীষণ শক্ত। দুপুরের তপ্ত রৌদ্র, চারদিকে খা খা করছে যেন। সেই রৌদ্রকে মাথা নিয়েই কলেজের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে পৃথা এবং ইরা। একটু আগে কলেজ ছুটি হয়েছে তাদের। প্রতিদিন তাদের ছুটির আগে বাড়ির গাড়িটা দাঁড়িয়ে থাকে এখানে তাদের অপেক্ষায়, কিন্তু আজ এখনও আসছে না কেন কে জানে। চারদিকে একটু লোক সমাগমও বেশি আজ, আশেপাশে কিছু একটা ঘটেছে সম্ভবত। এতক্ষণ ক্লাসে থাকার দরুন তারা জানে না কিছুই, তবে দলে দলে যেভাবে লোকজন ছোটাছুটি করছে তাতে মনে হচ্ছে মারাত্মক কিছু ঘটেছে। সকলের চোখে মুখেও কেমন আতঙ্কের ছাপ। পৃথা আর ইরা চেয়ে চেয়ে দেখছিল সকলকে। এর মধ্যে কতগুলো ছেলে এসে দাঁড়ালো তাদের পাশে। সম্ভবত এই কলেজের শিক্ষার্থী এরা। কলেজ ড্রেস দেখে তো তাই মনে হচ্ছে। ছেলেগুলোর মধ্যে একজন হঠাৎ বেশ আতঙ্কে ছুড়ে বলল, দেখলে কি নির্মমভাবে মারলো লোকটাকে। ছেলেটার কথা শেষ হতে না হতেই আরেকজন ছেলে বলল, বুকটা একদম গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল, দেখেছিস। আরেকজন বলল, ওদের প্রশিক্ষণে দেওয়া হয় এমন মায়া দেওয়াহীনভাবে। ইরা আর পৃথা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল ছেলেগুলোর কথা। ভেতরে ভেতরে কৌতূহল অনুভব করলো তারা, কে আবার কাকে মেরেছে, আর মারারও আবার প্রশিক্ষণ দেওয়া হয় নাকি। এরা কিছুটা কৌতূহল নিয়ে ছেলেগুলোকে প্রশ্ন করলো, কি হয়েছে ওখানে। ছেলেগুলো ওদের দিকে তাকালো। একজন বলল, এনকাউন্টার হয়েছে। সাথে সাথে আরেকজন বলল, আরুশ শেখ তার ক্যারিয়ারের চতুর্থ এনকাউন্টারটা করে ফেলেছে আজ এখানে।